একটা রহস্যময় চিঠি যা পুড়িয়ে ফেললেও ছিঁড়ে ফেললেও ফিরে আসে মরিয়মের কাছে। মরিয়মকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করলে তাদের সাথে ঘটে যায় জীবননাশক ঘটনা। আর তাকে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে তো তার পরিণতি হয় আরো ভয়াবহ। সব মিলিয়ে মরিয়ম নামের এই মেয়েটির জীবন দুর্বিষহ। কে করছে এগুলো আর কি কারণে? রুকিয়ার মাধ্যমে জানা যায় মরিয়ম মেয়েটির সাথে জন্ম থেকেই রয়েছে ভয়ঙ্কর শক্তিশালী সত্তা জিনের বাদশা ইফরিত জিন, যে তাকে ভালোবেসে বিয়ে করতে চায়। সে কি বাঁচতে পারবে এই অভিশাপ থেকে? এটি শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা সত্যি ঘটনা। এটি শুধুমাত্র মরিয়মের ঘটনা নয়, এটি আপনাদের অনেকেরই ঘটনা, যা আমার এই দুই ভিডিওর মর্মান্তিক কমেন্টগুলো পড়লেই বোঝা যায়। এক্সপ্লেইন করতে যাচ্ছি সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা প্রেতালাপ প্রেজেন্টস মারিয়াম। তো কি অবস্থা সবার? আমি শুভ্র আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন প্রেতালাপ। তো চলুন চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতে একটা ভিডিও চিত্রে আমরা দেখতে পারি আসল মরিয়মকে, যে তার জীবনের চরম নিষ্ঠুর ভয়ানক গল্প বলতে এসেছে। সেখানে সে বলে, আমি আজকে আমার জীবনের গল্প বলতে যাচ্ছি। আমি এক জিনের সাথে বসবাস করি। সে জিনদের রাজা। আমি তার নাম বলতে পারছি না, কারণ হয়তো সে এখন আমার পেছনে রয়েছে। এরপর আমরা দেখতে পারি ছোট্ট একটা ভাঙা কুঁড়ে ঘরে একজন মা প্রসব বেদনায় ছটফট করছে। অতঃপর সে একটা কন্যা সন্তান প্রসব করে। আর তখন সেই ছোট্ট মেয়ের চোখে আমরা দেখতে পারি একটা লাল আভা, এবং সে উপরে দেখতে পাচ্ছিল কিছু জিনদেরকে। সেই হচ্ছে মরিয়ম। সে যখন স্কুলে পড়ে তখন আমরা দেখতে পাই স্কুল থেকে দূরে জঙ্গলের কাছে এসে দাঁড়িয়েছিল। এদিকে স্কুল থেকে কিছু ছেলে মেয়ে তাকে দেখছিল। তাদের মধ্যে একজন বলছিল মরিয়ম নাকি ভূতেদের সাথে কথা বলে। এসব বলে তারা হাসি ঠাট্টায় মেতে আছে। অন্যদিকে আমরা মরিয়মকে দেখছিলাম। সে আসলেই অদৃশ্য কারো সাথে কথা বলছিল আমাকে সবাই বলে আমি নাকি শয়তানের সাথে কথা বলি। এটা নিয়ে তারা হাসাহাসি করে, কিন্তু আমি তো জানি তুমি ভালো, তাই না? তুমি আমাকে মজা খাওয়ার জন্য টাকা দাও, আমাকে সাহায্য করো। হঠাৎ করে সেই ছেলেমেয়েরা দেখতে পারে ওই দূর থেকে মরিয়ম উধাও হয়ে গিয়েছে। সে কোথায় গিয়েছে? তারা যখন নিচে চায় দেখতে পারে মরিয়ম তাদের সামনেই রয়েছে। আর এটা দেখে তারা ভয়ে সেখান থেকে চলে যায়। সেখানে স্কুলে সেদিন ইসলাম শিক্ষার ক্লাস হচ্ছিল। মরিয়ম সেখানে অন্যমনস্ক। হঠাৎ করে তার ম্যাডাম তাকে প্রশ্ন করে, আদম হাওয়ার ইতিহাসটা ব্যাখ্যা করো তো। কিন্তু আজব বিষয় হচ্ছে সে তা না বলে তার ভেতর থেকে কোনো এক গম্ভীর আওয়াজে সে বলতে থাকে আরবি ভাষায় কোনো কথা, যেটা কেউ বুঝতে পারছিল না। তবে সেখানে সে বলছিল ইফরিত জিনেরা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগ থেকে এখানে রয়েছে, যেটি এক রানীর সিংহাসন মুহূর্তের মধ্যেই সুলাইমান নবীর কাছে স্থানান্তর করেছিল। মানে বন্ধুরা, এখানে ম্যাডাম তাকে প্রশ্ন করেছিল আদম হাওয়ার ঘটনা বলতে, সেখানে সে তার নিজের ঘটনা বলছে। বাকি ছাত্রছাত্রীরা দুষ্টামি করতে শুরু করে, বলতে থাকে আরে মরিয়ম, তোমার ভেতরের ভূত এগুলা বলছে নাকি? তৎক্ষণাৎ ভেতরের জিনটা অনেক রেগে যায়। আর আমরা দেখতে পারি ক্লাসে থাকা একটা মেয়ে তার জ্ঞান হারিয়ে পেন্সিল কাটারের ভেতরে তার নিজের আঙুল ঢুকিয়ে সেই মেশিনটা ঘোরাচ্ছিল। আর অদ্ভুতভাবে ক্লাসের সবাই জিনের বশে চলে আসে। আর কি যেন আরবিতে বিড়বিড় করে বলতে থাকে। এক ছেলে তো তার চোখের মধ্যে একদম কলমই ঢুকিয়ে দেয়। সবাই সেখানে আহত হয়ে পড়ছিল। এগুলো দেখে মরিয়ম বলতে শুরু করে, তুমি থামো, তুমি খারাপ, তুমি আমার থেকে দূরে চলে যাও, তুমি আমার বন্ধুদেরকে কষ্ট দিচ্ছ। সেখান থেকেই আসলে মরিয়ম বুঝতে পারে যে তার সাথে যেটা রয়েছে সেটা ভালো নয়। এরপরে আমরা দেখতে পারি মরিয়মকে একটা মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে আসা হয়েছে। হুজুরের নাম কিয়াই রহমত সালেহ। তিনি রুকিয়া শুরু করেন। আশেপাশে অনেকে কোরআন তেলাওয়াত করছিল, কিন্তু হঠাৎ করে মরিয়ম খিলখিল করে হাসতে শুরু করে। কিয়াই জিজ্ঞেস করে, তুমি কে? সে বলতে থাকে, হে দুর্বল মানুষ, এই মেয়েটি আমার, আমি তার সাথে জন্ম থেকেই রয়েছে। কিয়াই আবারও জিজ্ঞেস করে, তোমার গোত্র কি? সেটা বলে ওঠে ইফরিত। এটা বলে হাসতে শুরু করে আর অদ্ভুতভাবে দাঁড়িয়ে পড়ে। সেখানে থাকা পরা পানির বোতলগুলো সে নষ্ট করতে শুরু করে। কিয়াই কোরআন তেলাওয়াত করতে শুরু করে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, যে কারণে মেয়েটির ভেতর থেকে সেই জিন বের হয়ে যায়। কিয়াই বুঝতে পারে এখনো জিনটি এখান থেকে যায়নি, যদিও মেয়েটাকে ছেড়ে দিয়েছে। সে তিলাওয়াত আরো তীব্রভাবে চালিয়ে যায়। জিন সেখানে না থাকতে পেরে সেখান থেকে তো চলে যায় ঠিকই, কিন্তু সেখানে যারা তিলাওয়াত করছিল তাদের সকলকেই রক্তবমি করিয়ে
তারপর সেখান থেকে যায়। রুকিয়ার পর মরিয়মের মাকে কিয়াই বলে আসলে মরিয়মের সাথে যেই জিনটা রয়েছে সে হলো ইফরিত জিন। বর্ণনায় পাওয়া যায় তারা পাহাড়ের মতো বিশাল হতে পারে, তাদের শক্তি সবার থেকে বেশি এবং তারা আদম সৃষ্টির সময় থেকেই আছে। আমি জানি না মরিয়মের সাথে এটি কিভাবে যুক্ত হলো। সেখানে মরিয়মের মা বলছিল তাকে কিভাবে বাঁচাবো। কিয়াই বলছিল জিন যত শক্তিশালী হোক না কেন সব থেকে উত্তম সৃষ্টি মানুষ। অবশ্যই মরিয়মের কিছুই হবে না, আমি কথা দিচ্ছি, আমি তাকে আগলে রাখবো। এটা বলে তাদেরকে বিদায় দেয়। এখানে আমরা কিয়াইয়ের ছেলে ফারহানকে দেখতে পারি, যে আমাদের এই গল্পের একটা গুরুত্বপূর্ণ পার্ট। তাকে অবশ্যই মনে রাখবেন। সে হিফজ কমপ্লিট করেছে, এবার পড়াশোনার জন্য বাহিরে যাবে। মরিয়ম বড় হয়েছে, আমরা দেখতে পারি সে একটা ছোট্ট বাক্স থেকে একটা নেকলেস পরে নেয়। তার মা এসে বলল তোমাকে যে এই নেকলেসটা দিয়েছে সে বাহিরে অপেক্ষা করছে। মরিয়ম সেখানে বাহিরে যাওয়ার সময় তার আয়নাতে তার ছায়া মূর্তিটা সেখানেই দাঁড়িয়েছিল, যা খুবই ভয়াবহ। বাহিরে যাওয়ার পর আমরা একটা ছেলেকে দেখতে পারি, ছেলেটির নাম বাগাস। সে মরিয়মকে নিয়ে যাচ্ছিল তাদের কর্মক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছিলাম একটা বৃদ্ধ জেলে তাদেরকে লক্ষ্য করছিল। হঠাৎ করে তাদের সামনে কিছু লাকড়ি পড়ে যায়, মানে জিন চেষ্টা করছে তাদেরকে বাধা দেওয়ার। পেছনে একটা ঘরের মধ্যে মরিয়ম দেখছিল। তারা সেখান থেকে চলে যাওয়ার পর আমরা সেই বৃদ্ধ লোকটিকে সেই ঘরে দেখতে পাই। তারা চলে আসে একটা মাছের কারখানায়, যেখানে তারা চাকরি করে। সেখানে কাজ করার সময় দুইটা মেয়ে মরিয়মকে খুবই জ্বালাতন করছিল। বলছিল বাগাস তোমাকে নেকলেস কিনে দিয়েছে, ভালোই তো, তুমি ভূত আর ছেলেদের থেকে উভয় থেকেই উপহার পাও, আমাদের তো কেউ উপহার দেয় না। এগুলো বলছিল, মজা নিচ্ছিল। সেখানে তখন বাগাস আসে, বলে আমাদের কারখানার মালিক জনাব তৌফিক স্যার বলেছেন আমাদের এখানে মাছ কম পড়েছে, তাই মাছ আনতে উপসাগরে যেতে হবে। তারা কাজ শেষ করে যাবে সন্ধ্যা সময়, কিন্তু সেখানে কিকি নামের এই মেয়েটি বলে সে সেখানে যাবে না, সেখানে যেন মরিয়ম যায় তার পরিবর্তে, কেননা তার ভয় করে। তারা যখন উপসাগরে মাছ আনতে পৌঁছালো ঠিক তখনই তারা পেছনের দিকে চেয়ে দেখলো মরিয়ম থমকে দাঁড়িয়ে গেছে। তবে তাকে দেখতে কি ভয়ানক যে লাগছে, তার চাহনিগুলো হয়ে গেছে অনেক বড় বড়। এদিকে কারখানাতে কি মরিয়মকে দেখতে পায়, যে মাত্র বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। সে বলে তুমি এখনো যাওনি উপসাগরে তাদের সাথে? মরিয়ম বলে না, আমি তো যাইনি। তারা কি চলে গেছে? তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন সেখানে তাদের সাথে যে গিয়েছিল সে আসলে মরিয়ম নয়। তারা গিয়ে সেখানে দেখতে পারে বাগাস সহ তারা সকলেই রক্ত বমি করছে, নিজেরা নিজেদেরকে কঠিন ভাবে কষ্ট দিচ্ছে। এসব দেখে তো মরিয়ম খুবই কষ্ট পাচ্ছিল এবং জোরে জোরে সে বলতে থাকে এখান থেকে চলে যাও, আমার বন্ধুদেরকে মুক্ত করো, আমার বন্ধুদেরকে ছেড়ে দাও। এটা বলার পর সেই জিনের আসর সবার উপর থেকে চলে গেলে সবারই জ্ঞান ফিরে আসে। কিন্তু এই ঘটনাতে কারখানার মালিক তৌফিক সাহেব অনেক রেগে যায়। সে বলে সে অনেক আগে থেকেই শুনছে মরিয়মের সাথে কিছু না কিছু রয়েছে, কিন্তু তাতেও সে কাজে নিয়েছিল তাকে। কিন্তু আজ যা ঘটলো তাতে সে সিদ্ধান্ত নেয় মরিয়মকে চাকরিচ্যুত করবে। মরিয়ম বলতে থাকে এমনটা করবেন না, আমাদের চলার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আমরা দেখতে পারি সেখানে বাগাস মিনতি করে আরেকটা সুযোগ চায় মরিয়মের জন্য। সে বলে এরপর থেকে আর কখনো এমনটা হবে না। সেখান থেকে বের হয়ে মরিয়মকে বাগাস বলছিল আমি কিন্তু সেখানে সত্যিই তোমাকে দেখেছিলাম, কিন্তু বিশ্বাস করি সেটা তুমি ছিলে না, সেটা অন্য কেউ ছিল। মরিয়ম বলছিল তুমি কি আমাকে ভয় পাও? সে বলে আমি ছোট থেকেই তোমাকে দেখে আসছি, আমি সব জানি তোমার বিষয়ে, আমি ভয় পাচ্ছি না, আমি তোমার সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই যে কোনো মূল্যে। সে মরিয়মকে বাড়িতে পৌঁছে দেয় আর মরিয়মের মাকে মরিয়মকে সে বিয়ে করবে তার জন্য প্রস্তাব দেয়। মরিয়মের মা বলে এটা ঠিক নয়, তোমার জীবন বিপন্ন হতে পারে, তুমি জানো তার জীবনযাপন স্বাভাবিক নয়। কিন্তু সে মরিয়মের মাকে আশ্বাস দেয় কিছুই হবে না, সে মরিয়মকে ভালোবাসে আর বিয়ে করবে, সব পরিস্থিতিতেই থাকবে পাশে। এটা শুনে তো মরিয়মের মা অনেকটা খুশি হয়। রাতে মরিয়মের হাতে আমরা একটা কাগজে আয়াত দেখতে পাচ্ছিলাম, যেটা কিয়াই তাকে দিয়েছিল আর বলেছিল তুমি যদি সেই জিনকে দেখতে চাও তাহলে অবশ্যই সূরা জিনের এই 11 নম্বর আয়াতটি তেলাওয়াত করো। সেখানে সে বলছিল আমি তার সাথে অবশ্যই কথা বলতে চাই, সে যেন আমার আশেপাশের মানুষকে কষ্ট না দেয়। কিন্তু সেদিন সে পড়তে গিয়েও সে আয়াতগুলো সে পড়তে পারে না, ভয়ে ড্রয়ারে রেখে দেয় এবং শুয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে ড্রয়ারটা খুলে যায়, সে বিষয়টাকে পাত্তা দিল না। আমরা দেখতে পাই ড্রয়ারটা খুলে একদমই এবার পড়ে যায়।
সেখানে সে উঠে দেখতে পায় নিচে একটা কাগজ পড়ে রয়েছে। আরবিতে সেখানে লেখা ছিল, আমি তোমাকে সব জায়গা থেকে রক্ষা করি। তখন সে ভয়ে ভয়ে পড়তে শুরু করে সূরা জিনের 11 নম্বর আয়াত, যেটা পড়ার সাথে সাথে সামনে পর্দার দিকে তাকিয়ে সে দেখতে পারে ওপাশ থেকে একটা বড় অবয়ব যেন এগিয়ে আসছে। তখনই পর্দার ওপাশ থেকে তার মা চলে আসে। সে তো ভয়ে তখনও সেখানে চেয়েছিল। তার মাকে সে বলতে শুরু করে, আমি ক্লান্ত মা। এসব বলে সে কাঁদতে শুরু করে। তার মা বলে, বাগাস তোমাকে বিয়ে করতে চায়। এই বিষয়ে আমি কিয়ার সাথে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন এবং সম্মতি দিয়েছেন। তিনি বলেছেন বিয়ের পর হয়তোবা সবকিছু ঠিক হয়ে যাবে। এরপরের দিন আমরা দেখতে পাই সমুদ্র পারে বাগাসকে মরিয়ম বলছিল, তুমি কি আসলেই আমাকে বিয়ে করতে আগ্রহী? আমি ভয় পাই যদি তোমার কোনো ক্ষতি হয়। বাগাস বলছিল, এসব কিছু না, আমি তোমাকে চাই, চিন্তা করো না। মরিয়মকে বাড়িতে রেখে বাগাস যখন চলে আসছিল তখন আমরা দেখতে পারছিলাম মরিয়মের রূপে সেই জিন বাগাসকে লক্ষ্য করছিল, যার চোখে মুখে ছিল রাগের উপসর্গ। এর পরের দিন সকাল, মরিয়ম এখনো ঘুমাচ্ছে। তার গলা থেকে বাগাসের দেয়া লকেটটা জিনের ভয়ঙ্কর হাত এসে ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। সে তো উঠে পড়ে। জানালা খোলার পর সে যা দেখতে পারে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। জানালার উপার থেকে মূত্র বিসর্জন করছিল বাগাস। বাইরে বের হয়ে সে দেখতে পারে অনেকেই এসব দেখে মজা নিচ্ছে। বাগাস যেন পাগল হয়ে গিয়েছে, অর্ধনগ্ন হয়ে তাদের বাড়িতে এসব করছে, যার মধ্যে মোটেও কোনো সেন্স ছিল না। তখনই তাদের সামনেই বাগাস তার জিভ দাঁত দিয়ে কেটে ফেলে। নিজেকে আঘাত করতে করতে সেখানেই শেষ করে দেয়। মানে বন্ধুরা, সেই জিন মরিয়মের কাছে কাউকে ভিড়তেই দেবে না। বাগাসের এই মৃত্যুতে পুরো এলাকায় যেন শোকের ছায়া নেমেছে। বাগাসের দাফন কাফন হচ্ছিল, মরিয়ম সেখানে যায়, কিন্তু সেখান থেকে বাগাসের মা তার ছেলের মৃত্যুর জন্য মরিয়মকে দায়ী করে আর বলে, এখান থেকে চলে যা, দূর দূর করে তাড়িয়ে দেয়। সেখানে হুজুর কিয়াইও ছিল। তখন তার কাছে মেয়ে সেজে সেই ইফরিতে জিন আসে আর বলে, তুমি কি এখনো আমাকে চ্যালেঞ্জ করবে? আমি তোমাদেরকে শেষ করতেও সক্ষম, মানে আমি মানুষদেরকেও মারতে পারি। কিন্তু সেখানে কিয়াই বলছিল, জীবন মৃত্যু আল্লাহ তাআলার কাছে, আমি ভয় পাই না। এদিকে আমরা দেখতে পাই মরিয়ম তাকে শেষ করতে সমুদ্রে পারে চলে যায়। তার মা তাকে আটকায়, কিন্তু সে বারবার বলছিল, মা আমার কারণে বাগাস মারা গিয়েছে। এটা সে মানতেই পারছিল না। সেখানে তখন কিয়াই এসে তাকে বোঝায়, শক্ত হতে বলে, তোমাকে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। তখন সে বুঝতে পারে সেই জিনটা এখনো তাদের আশেপাশেই রয়েছে। সেই জিনের উদ্দেশ্যে কিয়াই বলে ওঠে, অবশ্যই মানুষরা জিন থেকেও শক্তিশালী আর সে রাজীব। সন্ধ্যা সময় কিয়াই মাদ্রাসার এক শিক্ষককে বলে, আমি ভোর রাত পর্যন্ত ইবাদত করব, দেখে রেখো কেউ যেন আমাকে বিরক্ত না করে। আর আমার ছেলে ফারহান, তাকে বলো এখানে আসার পরেই যেন সে আমার সাথে দেখা করে। আমরা দেখতে পাই তিনি নামাজে দাঁড়িয়েছেন। নামাজ শেষ হওয়ার পর আমরা তার পেছনে দেখতে পারি পর্দার পেছনে কারো একটা ছায়া, যে কিয়াইয়ের সাথেই তাসবিহ পাঠ করছিল। তখন কিয়াই সেটার দিকে ফিরে বলতে থাকে, আমি জানি এটা তুমি। আমাকে চ্যালেঞ্জ করার সাহস কিভাবে পাও তুমি? সাহস থাকলে সামনে এসো। তখনই আমরা দেখতে পারি সেই জিন মরিয়মের রূপ নিয়ে শূন্যে ভেসে ওঠে। কিয়াই আবারও তাসবিহ পাঠ শুরু করবে, কিন্তু সেটার সময় সেই জিন আর দেয় না। তার সামনে এসে পড়ে আর বলতে থাকে, তুই কিভাবে ভাবলি তোর ভয়ে আমি মরিয়মকে ছেড়ে দেব? এটা বলে হাসতে শুরু করে। আর তার পরপরই একটা চিৎকারের আওয়াজ। মরিয়ম তখন ঘুমাচ্ছিল। তখন তার পাশে কিয়াই এসে বসে। তাকে বলে, তুমি কি শান্তিতে আল্লাহ তাআলার উপাসনা করতে চাও? মরিয়ম বলে, জি উস্তাদ, আমি চাই একটা শান্তির জীবন যাপন। সেই জিন আমাকে আল্লাহ তাআলার ইবাদত করতে দেয় না। কিয়াই বলে, চিন্তা করো না, অবশ্যই তুমি তা পারবে, ধৈর্য ধারণ করো। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন মরিয়ম বলে, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, আমার সময় শেষ, আমাকে যেতে হবে। মরিয়ম বলে, আপনি ছাড়া আমাকে কে দেখে রাখবে, সাহায্য করবে? কিয়াই বলে, চিন্তা করো না, আমি তো শুধুমাত্র আল্লাহ তাআলার দাস মাত্র, তিনি তোমাকে সাহায্য করবে, তিনি তার বান্দাদেরকে নিরাশ করেন না। এটা বলে উস্তাদ কিয়াই সেখান থেকে বিদায় নেয়। মরিয়মের ঘুম ভাঙলে সে বুঝতে পারে সেটা তার স্বপ্ন ছিল। স্বপ্নে কিয়াই এসেছিল আর আমরা দেখতে পারি কিয়াইকে দাফন করা হচ্ছে।
তার মানে সেই জিন কিয়াকে মেরে ফেলেছে। সেখানে মরিয়ম অসহায়ের মতো কাঁদছিল। এবার কে তাকে বাঁচাবে? আর এটা হচ্ছে কিয়ায়ের ছেলে ফারহান, যে মিশর থেকে লেখাপড়া করে এসেছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার বাবাকে সে শেষবারের মতো দেখতেও পারলো না। এদিকে মরিয়ম বাসায় এসে সেই জিনকে চিৎকার করে ডাকতে শুরু করে আর বলে তার সামনে আসতে, আর কতজনকে তার জন্য শেষ করে দেবে সে। তার মা তাকে থামায়, কিন্তু তখনই অন্য ঘর থেকে ভাঙচুরের আওয়াজ সেটা সবকিছু তছনছ করে দিচ্ছে। তারা গিয়ে দেখে নিচে একটা চিঠি পড়ে রয়েছে। সেই জিন লিখে রেখেছে, তোমাকে আমার সাথে থাকতে হবে, আমার সাথেই থাকো। মরিয়ম তখন রাগে সেখান থেকে একটা কাচের টুকরো তুলে নিজেকে শেষ করতে যাচ্ছিল, তখন তার মা তাকে আটকায়। কিন্তু আশ্চর্যভাবে মরিয়মের ভেতর থেকে সেই জিন এবার মরিয়মের মাকে আঘাত করতে চায়, কিন্তু পারে না। মরিয়ম তার নিজের হাতেই আঘাত করে দেয়। তার মা তাকে বিছানার সাথে বেঁধে দেয় যেন সে নিজের কোনো ক্ষতি না করতে পারে, আর বলতে থাকে তার মা, তুমি আমাকে মাফ করো, আমার জন্যই তোমার জীবন এমন হয়েছে। এসব বলছিল, কিন্তু মরিয়ম বুঝতে পারছিল না। এটা বলে তার মা সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখতে পারছিলাম মরিয়ম চোখ খোলার পর সেই জিনটা এবার মরিয়মের কাছাকাছি এসেছে। কি ভয়ানক চেহারা তার! এরপরে আমরা দেখতে পাই মরিয়ম আবার চলে গিয়েছে সাগরের কাছে। সে নিজেকে শেষ করতে যাচ্ছিল, তাকে সেখানে ফারহান গিয়ে আটকায়। মরিয়মের ভেতর থেকে সেই জিনটা বলে ওঠে, কে পারে আমার থেকে মরিয়মকে আলাদা করতে? আমি তাকে ছাড়বো না, প্রয়োজনে শেষ করে দেব। ফারহান বলে, আমি যতটুকু জানি আমার বাবা চেষ্টা করেছে, কিন্তু তুমি আমার বাবাকে শেষ করে দিয়েছ। আমার বাবার পরিবর্তে আমি তাকে সাহায্য করব, আমি তোমার সাথে লড়বো। সেই জিন বলতে থাকে, আমি তাকে এখনই শেষ করে দেব, তাও তাকে ছাড়বো না। ফারহান বলতে থাকে, তুই যদি কাপুরুষ না হোস তাহলে তুই মেয়েটির কোনো ক্ষতি করবে না। এটা বলে সে কুরআন তেলাওয়াত করতে থাকে, যার কারণে সেখান থেকে চলে যায় সেই জিন। মরিয়মের জ্ঞান ফিরলে ফারহান তাকে নিজের পরিচয় দেয় আর বলে, তুমি ভেঙে পড়ো না, বাবার পরিবর্তে আমি লড়ে যাব, তোমাকে প্রোটেক্ট করব। এদিকে মরিয়ম নামাজ আদায় করছিল, তখন আমরা সেখানে দেখতে পারি জায়নামাজটা টান মেরে ফেলে দেয় মরিয়মকে সেই জিন। মরিয়ম বলতে থাকে, আমাকে বিরক্ত করো না, শান্তিতে আমাকে ইবাদত করতে দাও। সে আবার নামাজ পড়তে শুরু করে। ওদিকে কবরস্থানে কিয়ায়ের কবরের পাশে বসে ফারহান তার বাবার দেয়া চিঠিটা পড়ছিল, যেটা তিনি লিখে গিয়েছিলেন। সেখানে লেখা ছিল, মরিয়মকে ইফরিত জিনের থেকে তুমি রক্ষা করো, পবিত্র ভালোবাসায় একমাত্র তাকে হয়তো রক্ষা করতে পারে। তখন সে কবর জিয়ারত করতে শুরু করে, কিন্তু আশ্চর্যের বিষয়, পাশে চেয়ে দেখতে পারে কতগুলো কালো বোরকা পরা অবয়ব জিকির করছে। তখন সে জিনদেরকে সালাম দেয়। পাশ থেকে সেই বৃদ্ধ লোকের অবয়বটা তাকে বলে, তুই যতই চেষ্টা করিস না কেন আমাকে থামাতে পারবে না। এটা বলে অদৃশ্য হয়ে যায়। ফারহান বুঝতে পারে পথটা অনেকটা কঠিন হতে চলেছে। এদিকে আমরা মরিয়মকে দেখতে পাই একটা ভিন্ন জায়গাতে, একটা ভিন্ন ডাইমেনশনে। সবকিছু লাল আভা। সে বুঝতে পারে না সে কোথায় এসেছে। সে পেছাতে পেছাতে কিছু একটার সাথে ধাক্কা খায়। পেছনে চেয়ে উপরে চেয়ে দেখতে পারে এটাই হলো সেই ভয়ঙ্কর জিন ইফরিত। সে চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে, মানে এটা স্বপ্ন ছিল। কিন্তু সে উপরে চেয়ে দেখতে পারে সেখান থেকে দেখা যাচ্ছে সেই জগৎ। সে তো আরো চিৎকার দেয়। পরিবেশটা স্বাভাবিক হয়, কিন্তু সে তো শুয়ে পড়ে। তবে আমরা দেখতে পাচ্ছিলাম তার ছায়াটা সেখানেই বসে রয়েছে। সেদিন কারখানাতে সেই মেয়েগুলো তাকে নিয়ে আবারও হাসি ঠাট্টা করছিল, বলছিল এই মেয়ের জন্য সবাই মারা যাচ্ছে, আরো অনেক কিছুই বলছিল। তখন তার ভেতরে থাকা জিনটা আবারও খেপে যায়। সেই মেয়েকে নিয়ে গরম পানিতে চুবাতে চাইছিল। একটা অঘটন ঘটে যাবে ঠিক সেই সময় সেখানে ফারহান চলে আসে আর দোয়া করতে শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক হয়। ফারহান মরিয়মকে বলে, আমি তোমার জন্য একটা দোয়া লিখেছি, যেটা তুমি নামাজের পরে পড়বে। এরপরেই আমরা দেখতে পারি মরিয়ম নামাজ আদায় করছে। নামাজ পড়ে সে ফারহানের দেয়া দোয়াটা পড়বে, সেই মুহূর্তে সে দেখতে পাচ্ছিল ঘরের চার দেয়ালে আরবিতে লেখা ভেসে উঠছিল লাল বর্ণের হয়ে গিয়েছিল পুরো ঘর। সেখানে লেখা ছিল, তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তখন মরিয়ম সেই দোয়াটি পড়তে শুরু করে, যার বদৌলতে পরিস্থিতিটা স্বাভাবিক হয়। কিন্তু বাগাস তাকে যে লকেটটা দিয়েছিল একটা বাক্সে করে, সেটা নিচে পড়ে যায়, যেটার ভেতর থেকে সে আরেকটা চিঠি পায়, যেখানে লেখা ছিল, আমি তোমার সুখ কখনো নষ্ট করব না। তখন সে রাগে সেই চিঠি সহ সেই বাক্সটা আগুনে ফেলে দেয়। কিন্তু ফিরে এসে সে দেখতে পায় ঠিক আগের জায়গাতেই পড়ে রয়েছে সেই বাক্সটা। সেটা সে আবার নিয়ে আগুনে নিক্ষেপ করে, কিন্তু সেই শক্তি আগুনের ভেতর থেকেও সেটা বাইরে ফেলে দেয়। সে তো খুবই ভয় পাচ্ছিল। একটা শব্দ তখন আসতে থাকে তার কানে, বলতে থাকে, মরিয়ম তুমি আমাকে উপেক্ষা কেন করছো? আমি তোমার সাথে মৃত্যু পর্যন্ত থাকবো।
মরিয়ম তো তখন চিৎকার করতে শুরু করে। তারপর আরেকটা ঘটনা ঘটে। মরিয়মের মা দেখতে পায় মরিয়ম ঘরে ইবাদত করছে। এটা দেখে সে একটু বাহিরে যায়, আর এদিকে দুইটা মহিলা দেখতে পারে কিয়ায়ের ছেলে ফারহান মরিয়মের ঘরে ঢুকছে। মহিলাদের সন্দেহ হয় যে একটা যুবক যুবতীর ঘরে ঢুকলো। ওদিকে আমরা দেখতে পারছিলাম আসলে ফারহান তো ছিল তার বাবার কবরের সামনে। সে অবশ্য লক্ষ্য করতে পারছিল তার পাশে সেই বৃদ্ধ লোকটা তাকে নজরে রাখছে। এদিকে সন্দেহের বশে সেই মহিলারা মরিয়মের ঘরে তো ঠিকই প্রবেশ করে, কিন্তু কাউকেই দেখতে পায় না। ঠিক তখনই সব দরজা জানালা বন্ধ হয়ে যায়। ঘরের কর্নার থেকে সেই জিন মরিয়মের রূপে ভয়ানকভাবে দাঁড়ায়, হাসতে থাকে, আর সাথে সাথে খুবই ভয়ঙ্কর ভাবে প্রত্যেকটা মহিলার মৃত্যু হয়। তারপর গ্রামবাসীরা তো সেখানে এসে মরিয়মকে অভিশপ্ত বলতে শুরু করে, ডাইনি বলতে শুরু করে, গ্রাম থেকে চলে যেতে বলে। হইচই শুনে সেখানে দৌড়ে আসে ফারহান, কোনো রকমে তাদেরকে বাঁচায়, তবে নিজেও আহত হয়। তারপর ফারহান সেখানে বলছিল, সূরা আর রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সঙ্গিনী সৃষ্টি করেছেন। যেখানে মরিয়ম বলছিল তাহলে মানুষ মানুষের জন্য আর জিনেরা জিনেদের জন্য, তাহলে আমাকে কেন সে বেছে নিয়েছে? তখন সেখানে ফারহান বলে ওঠে, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। ঠিক তখনই আমরা দেখতে পাই মরিয়মের ভেতর থেকে সেই জিনটা বলে ওঠে, তোর সাহস কত বড়, আমি কি বলিনি আমি তাকে ছাড়বো না? সেখানে ফারহান যাবার পর ফারহানকে সেটা বলতে থাকে, আমি তোকে এমন মৃত্যু দেব যার স্বাদ তুই মৃত্যুর পরেও ভুলতে পারবি না। ফারহান তেলাওয়াত করতে শুরু করে, দোয়া পড়তে থাকে, যার জন্য সেখান থেকে চলে যায় জিন। খাবার খাওয়ার সময় মরিয়ম বলতে থাকে তার আবারও ভয় হচ্ছে ফারহানকে নিয়ে, যদি তার কিছু হয়। তার মা তখন অভয় দেয়, বলে তার বাবা কিয়াই যদি বেঁচে থাকতেন তাহলে তিনি খুবই খুশি হতেন। তারা সর্বদা তোমাকে সুখে রাখতে চেয়েছে, বাঁচাতে চেয়েছে, এটা তোমার জন্য খুবই সৌভাগ্যের বিষয়। সেদিন ফারহান আর মরিয়ম কথা বলছিল। ফারহান বলছিল, আমি তোমাকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসবো, আমাদের পবিত্র সম্পর্কের মধ্যে কেউ আসতে পারবে না, স্বয়ং আল্লাহ তাআলা সাহায্য করবেন। ঠিক তখনই ফিসফিসিয়ে মরিয়মকে সেই জিন বিরক্ত করতে থাকে। মরিয়ম না পেরে দৌড়াতে শুরু করে। সেটা মরিয়মকে বলছিল, তোমাকে কেউ ভালোবাসে না, আমার চেয়ে বেশি কেউ ভালোবাসে না, ফারহান তোমাকে শুধু ব্যবহার করছে। মানে তার ভেতরে একটা ভুল বোঝানোর জন্য চেষ্টা করছিল জিন। সে ঘরে আসার পরেও চার দেয়ালে লেখা ভাসতে শুরু করে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু মরিয়ম বলছিল, আমি ফারহানকেই বিয়ে করব। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম ফারহান মাদ্রাসার শিক্ষককে বলছিলেন, যত দ্রুত সম্ভব আমাদেরকে বিয়ে করতে হবে আজকে। সারা রাত আজ আমরা সালাতুল হাজতের নামাজ পড়বো এবং ফজরের টাইমে ইজাব কবুল করব। তারপর আমরা দেখতে পারি মরিয়ম উজু করছে। তখনই তার কানে ফিসফিসানির আওয়াজ, আর পাশে থাকা ঘর থেকে তাকে ভেতরে টেনে নেওয়া হয়। অন্যদিকে আমরা দেখতে পারি মসজিদের ভেতরে এখন তারা নামাজ আদায় করবে সবাই মিলে, কিন্তু সেখানে মরিয়ম এসে উপস্থিত হয়নি। তার মা তাকে খুঁজতে গিয়েও তাকে সেখানে পায় না। এসে সেটা ফারহানকে সে জানায়। ফারহান বলতে শুরু করে মরিয়মের মাকে, আন্টি আপনি আমাদেরকে আশীর্বাদ করুন, আমি এখনই মরিয়মকে বিয়ে করতে চাই। মরিয়মের মা বলে, এটা কিভাবে সম্ভব, সে তো এখানে নেই। ফারহান তখন বলে, এটা সম্ভব, আপনি রাজি, মরিয়মও রাজি, তাছাড়া আপনি তার গার্ডিয়ান, আমাদের বিবাহ এভাবেই সম্পূর্ণ হবে, আপনি সম্মতি দিলে, নয়তো জিন এটা হতে দেবে না। এদিকে আমরা দেখতে পারি মরিয়ম সেই জিনের জগতে চলে গিয়েছে। সেখানে সে দেখতে পারে কতগুলো জিন একটা বাচ্চাকে একটা বড় জিনের কাছে তুলে দিচ্ছে একে অপরের হাত দিয়ে, আর সেটাই হচ্ছে জিনের বাদশা। মরিয়ম তো সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই পারছিল না। এদিকে আমরা দেখতে পারি এক হুজুর ফারহানকে বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছে যেভাবে দেওয়া হয়, কিন্তু ফারহান যখন কবুল পড়বে সেই সময় সেখানে থাকা পানির বোতলগুলো ফেটে যাচ্ছিল। তখন আবারও তাকে নতুন করে প্রস্তাব দেওয়া হয়। সে প্রস্তাবে রাজি হয়ে কবুল বলবে, সেই সময় আবারও প্রচন্ড ঝড়ো হাওয়া বইতে শুরু করে। সে কবুল বলতে পারে না। বিবাহের প্রস্তাবের সকল কথা যেন মরিয়মের কানের মধ্যে যাচ্ছিল সেই জগতে, কিন্তু সে সেখান থেকে বের হতে পারছিল না। আরো একবার হুজুর বিয়ে পড়ানো আরম্ভ করে, প্রস্তাব দেয়, কিন্তু কবুল বলার আগে এবার ফারহান দেখতে পারে আশেপাশে যারা সাক্ষীরা রয়েছে তাদের মধ্যে কয়েকজনের রক্ত বমি হচ্ছে। এদিকে সেই জগতে জিন মরিয়মকে বলছিল, তুমি আমাকে কিভাবে প্রত্যাখ্যান করতে পারো, এতটা আমি তোমার আনুগত্য ছিলাম যেটা কেউ থাকবে না, তুমি এটা ঠিক করলে না। আবারও আমরা এদিকে দেখতে পাই ফারহান এবার কবুল বলে, কিন্তু তার গলা দিয়ে শেষ পর্যন্ত রক্ত বের হয়ে যায়। এরই মধ্যে সে সবাইকে বলে, আপনারা কি শুনেছেন? চারিপাশে সবাই বলে, হ্যাঁ শুনেছি, তার মানে বিবাহ সম্পূর্ণ হয়েছে।
সেখানে ফারহান দোয়া করতে শুরু করে, যে দোয়া সম্পূর্ণ কানে পৌঁছাচ্ছিল অন্য জগতে মরিয়মের কাছে। তখন সেই দোয়াটা সেও পড়তে থাকে। বিবাহ সম্পন্ন, এখানে কোনোভাবেই জিন আর হস্তক্ষেপ করতে পারছে না, কিন্তু সে চলে যাওয়ার আগে বলে যায়, আমি তোকে ছাড়বো না। এটা বলে সে উধাও হয়ে যায়। সবাই যখন মসজিদ থেকে বের হয়, দেখতে পায় মরিয়ম ফিরে এসেছে। হয়তো বিপদ কেটে গিয়েছে, কিন্তু আসল মরিয়ম যে কিনা আমাদেরকে তার কাহিনীটা জানাচ্ছিল, সে বলছিল সেই জিন এখনো আমাকে অনুসরণ করে, আমি যা করছি সব দেখে, আর আমি জানি আমি যে এখানে ঘটনাটা বলছি এখানেও সে রয়েছে। এভাবেই মুভিটির শেষ হয়, কিন্তু রেখে যায় আরো রহস্য। আমরা দেখতে পারি শেষে ফারহান আর মরিয়ম নামাজ আদায় করছে, আর অন্য রুম থেকে মরিয়ম অজু করে বের হচ্ছে। সে আবার কাবার ছবির দিকে তাকিয়ে আছে। তাহলে ফারহান যার সাথে নামাজ আদায় করছে সে তো অবশ্যই জিন। তার মানে জিন তাদেরকে এত সহজে ছাড়বেন না, হয়তো এবার কোনো বড় প্রতিশোধ নেবে। আপাতত সিনেমার কাহিনী এখানেই শেষ, কিন্তু রেখে যায় কিছু প্রশ্ন। কোন কারণে জিন রয়েছে জন্ম থেকেই মরিয়মের সাথে? আর যেটা ক্লিয়ার করা হয়নি সেটা হচ্ছে মরিয়মের মা বলেছিল আমার কারণেই এসব হয়েছে। কেন হয়েছে সেটা কোনো জায়গায় ক্লিয়ার করা হয়নি। তার মানে হয়তো এটার পার্ট 2 আসতে পারে। যদি পার্ট 2 রিলিজ হয় তবে অবশ্যই সবার আগে আপনাদের সামনে নিয়ে আসব। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ঘটনা? কার কার জীবনের সাথে মিলে যায় তা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সব সময় প্রেতালাপের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।